রাধাপুর নামের সবুজে ঘেরা এক শান্ত গ্রাম। সেই গ্রামে বাস করত বিকাশ নামের এক অনাথ, সহজ সরল ও পরিশ্রমী যুবক। নিজের বলতে তার কেউ ছিল না, শুধু ছিল বাবা মায়ের রেখে যাওয়া এক টুকরো চাষের জমি। দেখ বিমলা, আমাদের পাড়ার ওই বিকাশ ছেলেটাকে দেখ, কি হাড় ভাঙা খাটুনিটাই না খাটে বেচারা। হ্যাঁ দিদি, তা তো বটে, কিন্তু ছেলেটার কপাল বড় খারাপ। এই ভরা বয়সেই বাবা মা দুজনেই মারা গেল। একা একা ওইটুকু একটা ছেলে কিভাবে যে এত বড় সংসারটা টানছে। সেটাই তো আমি রোজ ভাবি রে। বেচারা কাক ভরে উঠে একলা মাঠে যায়, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অমানসিক পরিশ্রম করে, আবার সেই ক্লান্ত শরীরে বাড়ি ফিরে নিজের হাতে রান্না করে খায়। আজ পর্যন্ত গ্রামের কারো সাথে একটু উঁচু গলায় কথা বলতে শুনলাম না। আমার তো ছেলেটার জন্য বড্ড মায়া হয় রে। মায়া তো আমারও হয় দিদি, কিন্তু আমাদের মতো গরিব মানুষের মায়া করে কী বা লাভ? ওকে দেখার মতো কেউ নেই। আমি একটা কথা ভাবছিলাম বিমলা, তোর মেয়ে কাজলের জন্য এই ছেলেটা কেমন হয় বলতো? তুই একবার হ্যাঁ বলবি তো আমি নিজে গিয়ে বিকাশের সাথে বিয়ের প্রস্তাবটা নিয়ে কথা বলতে পারি। দিদি, তুমি তো আমার মনের কথাটা একেবারে মুখ থেকে কেড়ে নিলে। এমন হীরের টুকরো ছেলে তো আজকাল খুঁজলেও মেলা ভার। বিকাশ আমার কাজলকে খুব সুখে রাখবে। তাছাড়া ছেলেটার তো কেউ নেই, তাই কাজলের ওপর সংসারের খুব একটা চাপও পড়বে না। তাহলে আর দেরি কেন? শুভ কাজে বাধা কিসের? আমি আজই গিয়ে কথা বলছি। কিন্তু দিদি, তুমি তো আমার ঘরের অবস্থা জানো। নুন আনতে পান্তা ফুরোয়। মেয়ের বিয়ে দেওয়ার মতো একটা টানা করিও কি আমার কাছে আছে? আমি তো মেয়েটাকে খালি হাতে বিদায় করতে পারবো না। আরে তুই ওসব নিয়ে একদম ভেবো না, আমি বিকাশের সাথে কথা বলে নেব। ছেলেটা যা ভালো আর সংসারী, আমার মনে হয় বিয়ের সব খরচ ওর নিজেই ঘাড় পেতে নেবে। তুই শুধু মনটাকে শান্ত রাখ, আমি আজ বিকেলেই ওর কাছে যাচ্ছি। মালতী কাকিমা আর দেরি না করে সোজা বিকাশের বাড়িতে গিয়ে হাজির হলেন। বিকাশ তখন সবেমাত্র মাঠ থেকে ফিরে উঠোনে বসে বিশ্রাম নিচ্ছিল। আরে মালতী কাকিমা, আসুন আসুন। হঠাৎ এদিকে? কিছু লাগবে আপনার? আমাকে বললেই তো পারতেন, আমি গিয়ে দিয়ে আসতাম। না রে বাবা বিকাশ, আমার কিচ্ছু লাগবে না, আমি তোর সাথে একটু দরকারি কথা বলতে এলাম। হ্যাঁ কাকিমা, বলুন না, কি কথা? আমি তো আপনার ছেলের মতোই, যা বলার নির্দ্বিধায় বলুন। বাবা বিকাশ, আমি রোজ তোকে দেখি, তুই দিন রাত এক করে মাঠে খাটুনি খাটছিস, তারপর সেই শ্রান্ত শরীরে বাড়ি ফিরে এসে আবার সংসারের সব কাজ এক হাতে সামলাচ্ছিস। রান্না বান্না থেকে শুরু করে বাসন মাজা সব তুই একা করিস। বাবা, তুই এবার একটা বিয়ে কেন করে নিচ্ছিস না? এ আপনি কি বলছেন কাকিমা? বিয়ে? আমি তো এ ব্যাপারে কোনোদিন ঘুণাক্ষরেও ভাবিনি। সারাদিন মাঠের কাজে এত ব্যস্ত থাকি যে এসব ভাবার সময়ও পাই না। সময় পাস না ঠিক আছে, কিন্তু একটা বয়সের পর তো মানুষের একজন সাথী দরকার হয় বাবা। বিয়ে করলে তো তোর অর্ধেক কষ্টই কমে যায় রে বাবা। একজন সাথী থাকলে ঘরটা অন্তত হাসি খুশিতে ভরে থাকে। তুই মাঠ থেকে ফিরলে কেউ অন্তত তোর হাতে এক গ্লাস জল তুলে দেওয়ার থাকবে। তা ঠিক কাকিমা, কিন্তু আমার মতো একটা গরিব অনাথ ছেলেকে কেই বা নিজের মেয়ে দেবে? আমার তো আপন বলতেই দুনিয়ায় কেউ নেই। না আছে কোনো বড় আত্মীয় স্বজন, না আছে কোনো পাকা বাড়ি। কে করবে আমার সাথে বিয়ে? আরে পাগলা ছেলে, তুই নিজেকে এত ছোট ভাবছিস কেন? তোর মতো সোনার টুকরো ছেলেকে যে মেয়ে স্বামী হিসেবে পাবে সে তো ভাগ্যবতী। তুই ওসব নিয়ে একদম চিন্তা করিস না, আমি তো আছি, আমি দেব তোর বিয়ে। আপনি? কিন্তু কাকিমা। শোন, আমার চোখেই তোর জন্য একটা ভীষণ লক্ষ্মীমন্ত মেয়ে আছে। আমার নিজের আপন বোন বিমলার মেয়ে কাজল। দেখতে যেমন রূপে লক্ষ্মী, স্বভাবেও তেমনি শান্ত। তুই যদি একবার মুখ ফুটে হ্যাঁ বলিস, তবে আমিই সব পাকা কথা বলে আসি। কাকিমা, আপনি যখন এত করে বলছেন, তখন আমার আর কি বা বলার থাকতে পারে? আমার মতো একজন অনাথের কথা যে আপনি এতখানি ভেবেছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন, আমার কোনো অমত নেই। কিন্তু বাবা, একটা কথা আছে, আমার বোন বিমলার অবস্থা কিন্তু আমার মতোই খুব খারাপ। স্বামী নেই, তাই বড় কষ্টে দিন কাটায়। তুই কি বিয়ের সমস্ত খরচটা একটু নিজে সামলে নিতে পারবি বাবা? আপনি একদম চিন্তা করবেন না কাকিমা, আমি একা মানুষ। এত বছর ধরে তিল তিল করে যা কিছু টাকা জমিয়েছি, তা দিয়ে বিয়ের সব খরচ খুব সুন্দরভাবেই হয়ে যাবে। আমি সব সামলে নেব। আপনি আর মাসিমা শুধু আশীর্বাদ করবেন। খুব ধুমধাম করে বিকাশ আর কাজলের বিয়ে হয়ে গেল।
ও বিকাশ, বাড়িতে আছিস নাকি রে বন্ধু? নাকি বউয়ের আঁচল ধরে বসে আছিস? আরে রতন, তুই এতদিন পর কোথায় ছিলিস তুই? আমার জীবনের এত বড় একটা দিনে তুই থাকলি না, এটা কেমন কথা ভাই? আমি তোকে কত খুঁজলাম। আরে ভাই, আমাকে একদম ক্ষমা করে দে। আমি একটা খুব জরুরি কাজে শহরের দিকে গিয়েছিলাম রে। আজ সকালেই ফিরলাম। ফিরেই শুনলাম তুই নাকি বিয়ে করে ফেলেছিস। তাই তো ছুটে এসেছি। তা আমাদের নতুন বৌঠান কোথায়? এই হতভাগা দেওরকে কি বৌঠান দর্শন দেবে না? দাঁড়া দাঁড়া, আমি ডাকছি ওকে। ও কাজল, একটু এদিকে এসো তো। দেখো কে এসেছে, আমার সবচেয়ে কাছের বন্ধু রতন। নমস্কার, কিছু বলছিলেন? বাবা, ভাই বিকাশ, তুই তো দেখছি একেবারে চাঁদ ধরে এনেছিস। প্রণাম বৌঠান, আমি রতন, বিকাশের প্রাণের বন্ধু। বলতে পারো এই দুনিয়ায় ওর সবচেয়ে কাছের মানুষ। ভালো আছেন দেওরজি? আপনার কথা ওনার মুখে অনেক শুনেছি। এই নাও বৌঠান, এটা তোমার জন্য। প্রথমবার মুখ দেখার উপহার হিসাবে এই সামান্য সোনার ঝুমকো জোড়া নিয়েছি শহর থেকে। জানি না তোমার পছন্দ হবে কিনা। আরে দেওরজি, এত দামি উপহার আনার কি দরকার ছিল? এইসব তো অনেক দামি জিনিস, এগুলোর তো কোনো প্রয়োজন ছিল না। আরে বৌঠান, এ তুমি কি বলছো? তুমি হলে আমার একমাত্র প্রাণের বন্ধুর স্ত্রী। তোমার জন্য কি আমি বাজারের সস্তা জিনিস কিনে আনতে পারি? শহরের সবচেয়ে বড় আর ভালো দোকান থেকে বেছে বেছে তোমার জন্যই এনেছি। কি বিকাশ ভাই, ঠিক বলিনি? হ্যাঁ রে, তুই তো বরাবরই একটু শৌখিন। কাজল, ও যখন এত ভালোবেসে এনেছে, তুমি রেখে দাও। ঝুমকোগুলো সত্যিই খুব সুন্দর দেওরজি, আমার ভীষণ পছন্দ হয়েছে। এত সুন্দর গয়না আমি জীবনেও পরিনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর থেকে রতন প্রায়শই সুযোগ পেলেই বিকাশের বাড়িতে আসতে শুরু করল। বিকাশ মাঠে গেলেই রতন কাজলের জন্য শহর থেকে কোনো না কোনো দামি উপহার নিয়ে হাজির হতো। বৌঠান, ও বৌঠান, বিকাশ কি মাঠে গেছে নাকি রে? হ্যাঁ দেওরজি, উনি তো সকাল সকালই বেরিয়ে গেছেন। আসুন, ভেতরে এসে বসুন। রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আর বসবো না বৌঠান। এই দেখো, আমি তোমার জন্য কি এনেছি। একেবারে খাঁটি রূপোর পায়েল। শহরে গিয়েছিলাম একটা কাজে, এটা চোখের সামনে পড়তেই তোমার কথা মনে পড়ে গেল। ভাবলাম আমার সুন্দরী বৌঠানের আলতা পরা পায়ে এটা দারুণ মানাবে। ও মা, কি দারুণ কাজ করা পায়েলটা! সত্যি দেওরজি, আপনি এত সুন্দর সুন্দর জিনিস কোথা থেকে যে আনেন, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু একটা কথা বলুন তো, আপনি আমার জন্য বারবার এত দামি জিনিস কেন নিয়ে আসেন? আপনার তো অনেক টাকা খরচ হয়ে যায়। কারণ সস্তা জিনিসের শখ আমার কোনোদিনই নেই বৌঠান। আর তোমার মতো রূপসী মেয়ের কি এই ভাঙাচোরা ঘরে এই সস্তা শাড়িতে মানায়? আচ্ছা বৌঠান, একটা কথা জিজ্ঞেস করব। বিকাশ কি তোমাকে এসব গয়নাগাটি কখনো কিনে দেয় না? আর বলবেন না দেওরজি, উনি তো আমাকে একটা সুতোর টুকরোও কিনে দেন না। সারাদিন শুধু ওই এক চিলতে মাটি আর কাদা নিয়ে পড়ে থাকেন। আমার যে কত শখ, আমি ভালো ভালো শাড়ি পরব, গয়না পরব, একটু শহরের দিকে ঘুরতে যাব, কিন্তু ওনার সেদিকে কোনো খেয়ালই নেই। যখনই বাজার থেকে কিছু আনেন, একদম সবচেয়ে সস্তা জিনিসটা তুলে আনেন, যা আমার দুচোখে বিষ লাগে। বিকাশ আর তোমাকে কী বা দেবে বলো? বেচারা নিজে একটা গরিব অনাথ ছেলে। ওর কি আর দামি শখ মেটানোর ক্ষমতা আছে? সত্যি কথা বলতে কি বৌঠান, আমার মনে হয় তুমি ওকে বিয়ে করে নিজের জীবনটা একেবারে নষ্ট করেছ। তোমার রূপের যা জৌলুস, তোমার তো কোনো বড় ঘরের রাজপুত্রের সাথে বিয়ে হওয়া উচিত ছিল। তুমিও কার পাল্লায় পড়ে গেলে। ঠিকই বলেছেন দেওরজি, আমারও মাঝে মাঝে খুব আফসোস হয়। বিয়ের আগে ভেবেছিলাম নিজের সংসার হবে, কত সুখ হবে, কিন্তু এ তো দেখছি সারা জীবন অভাব আর অভাব। শোনো বৌঠান, আমরা আর কতদিন এভাবে চুরি করে দেখা করব? গ্রামের লোক একদিন না একদিন ঠিক সন্দেহ করবে। তুমি এক কাজ করো, বিকাশকে কোনো একটা বুদ্ধি করে কিছুদিনের জন্য এই গ্রাম থেকে দূরে শহরের দিকে পাঠিয়ে দাও। তাহলে আমাদের আর এই লুকিয়ে লুকিয়ে দেখা করার ভয় থাকবে না। তুমি স্বাধীনভাবে বাঁচতে পারবে। ঠিক বলেছেন আপনি, ওকে এই গ্রামে রাখা যাবে না। আমি একটা না একটা ব্যবস্থা ঠিকই করছি, আপনি শুধু আমার পাশে থাকবেন। রতনের পাতা ফাঁদে কাজল পুরোপুরি পা দিয়ে ফেলেছিল। দামি গয়না সম্পদের লোভে পড়ে সে নিজের স্বামীকে গ্রাম থেকে তাড়ানোর ফন্দি আঁটতে শুরু করল। শুনুন, আপনাকে একটা খুব জরুরি কথা বলার ছিল। হ্যাঁ, বলো না, কি কথা?
আজ মাঠে বড্ড কাজ ছিল গো, বড্ড ক্লান্ত লাগছে। আপনার তো রোজই ক্লান্ত লাগে, কিন্তু আমি বলি কি, আপনি আর কতদিন এই একচিলতে জমিতে গাধার মতো খাটবেন বলুন তো? এই সামান্য জমিতে যে কটা ফসল হয় তা বেচে কি আমাদের সারা জীবন চলবে বলে আপনার মনে হয়? এখন তো আমরা মাত্র দুজন, কাল যখন আমাদের ছেলে মেয়ে হবে, সংসার বড় হবে, তখন তাদের মুখে আপনি কি তুলে দেবেন? ছাই? তুমি হঠাৎ করে আজ এসব কথা কেন বলছো কাজল? আমাদের তো কোনো অভাব নেই। ভগবানের কৃপায় দুবেলা দুমুঠো ডাল ভাত তো জুটেই যাচ্ছে, আর আমি তো খাটছি। শুধু দুমুঠো ডাল ভাত জুটলেই কি সব হয়ে গেল? জীবনে আর কিছু চাই না? আমার কোনো শখ আহ্লাদ নেই? বিয়ের পর থেকে তো একটা নতুন শাড়ি পর্যন্ত কিনে দিতে পারেননি। আমি বলি কি, আপনি এই চাষবাস ছেড়ে দিন, এসব করে কিচ্ছু হবে না। চাষবাস ছেড়ে দেব বললেই হলো? তাহলে আমি করবটা কি? আমি তো আর কিছু পারি না। কেন পারবেন না? আপনি কিছুদিনের জন্য এই গ্রাম ছেড়ে শহরে চলে যান, মায়ানগরে গিয়ে ভালো কোনো ব্যবসা করুন। যখন ব্যবসা করে অনেক টাকা রোজগার করতে পারবেন, তখন ফিরে আসবেন। এই অজগায় পড়ে থেকে জীবনেও আপনার উন্নতি হবে না। আমি আর এই গরিবের সংসারে থাকতে পারছি না। কিন্তু কাজল, আমি তোমাকে এখানে একা রেখে ওই অচেনা শহরে যাব কিভাবে? আমার তো মন মানবে না। তাছাড়া এই গ্রাম, এই মাটি ছেড়েই বা আমি কিভাবে থাকব? আপনি বুঝতে পারছেন না কেন? আমি তো আমাদের ভবিষ্যতের জন্যই বলছি। আপনি কি চান আপনার স্ত্রী সারা জীবন ছেঁড়া শাড়ি পরে কাটাক? আপনি যান, শহরে গিয়ে ব্যবসা শুরু করুন, তা না হলে আমি বাপের বাড়ি চলে যাব। স্ত্রীর চোখের জল আর জেদের কাছে হার মেনে বিকাশ গ্রাম ছেড়ে শহরে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নিল। যাওয়ার আগে সে তার প্রাণের বন্ধু রতনের সাথে দেখা করতে গেল। রতন ভাই, আমি ব্যবসার খোঁজে মায়াবগরে যাচ্ছি রে। কবে ফিরব তার কোনো ঠিক নেই। বলিস কি রে ভাই, তুই চলে যাচ্ছিস? হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলি যে? তুই চলে গেলে আমার যে বড্ড একা একা লাগবে রে ভাই। আর বলিস না ভাই, সংসারের অভাব মেটাতে গেলে তো আমাকে কিছু একটা করতেই হবে। শোন ভাই, তুই তো জানিস এই দুনিয়ায় তুই ছাড়া আমার আপন বন্ধু বলতে আর কেউ নেই। আমি আমার কাজলকে তোর ভরসাতেই এই গ্রামে রেখে যাচ্ছি। তুই একটু ওর খেয়াল রাখিস, ওর যেন কোনো অযত্ন না হয়। যখনই সময় পাবি একটু গিয়ে খোঁজ খবর নিয়ে আসিস। আরে পাগল, এটা আবার বলার কি আছে? তোর বৌঠান তো আমারও বৌঠান। তুই একদম নিশ্চিন্তে যা, আমি সব দিক খেয়াল রাখব। তুই শুধু মন দিয়ে মায়ানগরে ব্যবসাটা কর, আমি আছি তো এখানে। বিকাশ গ্রাম থেকে বহু দূর মায়ানগর শহরে এসে পৌঁছালো। ঘুরতে ঘুরতে তার পরিচয় হলো এক অত্যন্ত দয়ালু বৃদ্ধ দীনবন্ধু দাদুর সাথে। কি ব্যাপার বাবা, তোমাকে তো বেশ চিন্তিত মনে হচ্ছে। পথের ধারে এমন মন খারাপ করে বসে আছো কেন? তুমি কি এই শহরে নতুন? হ্যাঁ দাদু, আমি অনেক দূরের রাধাপুর গ্রাম থেকে এসেছি। এখানে একটু ফলের ব্যবসা করতে চাই, কিন্তু রাস্তাঘাট কিছুই তো চিনি না। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন? আমাকে কোথাও থাকার একটু জায়গা করে দিলে খুব উপকার হতো, আমি ভাড়াও দিয়ে দিতাম। শোনো বাবা, তোমার সরল মুখ দেখেই বুঝতে পারছি তুমি খুব সহজ সরল গ্রামের মানুষ। এই মায়ানগর কিন্তু তোমার গ্রামের মতো শান্ত নয়। এটা হলো ঠগেদের শহর। এখানে পদে পদে তোমাকে সাবধানে পা ফেলতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, নইলে চালাক লোকেরা তোমাকে রাস্তায় ভিখিরি বানিয়ে ছাড়বে। তুমি এক কাজ করো, আমার সাথেই আমার বাড়িতে চলো। আমার মেয়ে আলো ওর মামা বাড়িতে গেছে, আমি এখন একাই থাকি। তুমি আমার ওখানেই থাকতে পারো। আর হ্যাঁ, তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। দাদু, আপনি আমার কাছে একেবারে সাক্ষাৎ ঈশ্বরের মতো এলেন। আপনার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। বিকাশ দীনবন্ধু দাদুর বাড়িতেই থাকতে শুরু করলো। সে গ্রাম থেকে টাটকা এবং মিষ্টি আম এনে শহরের বাজারে বিক্রি করতে শুরু করলো। একদিন বিকাশ বাজারের এক কোনায় আম বিক্রি করছিল। এমন সময় এক লোক একটা বিশাল তাগড়াই ঘোড়ায় চড়ে সেখানে এসে হাঁক পাড়তে শুরু করলো। এই যে দাদারা, আসুন আসুন, ঘোড়া নিয়ে যান। একদম জলের দরে ঘোড়া, মাত্র 200 টাকায় এমন তাগড়াই ঘোড়া আর কোথাও পাবেন না। আসুন আর নিয়ে যান। আরে বাহ, মাত্র 200 টাকায় এত বড় একটা জ্যান্ত ঘোড়া! আমি যদি এই ঘোড়াটা কিনে নিই, তাহলে আমি এতে চড়ে শহরের বাইরে দূরের গ্রামগুলোতে গিয়েও আমার আম বিক্রি করতে পারবো। ব্যবসা আরও ফুলে ফেপে উঠবে। দেরি করলে আবার অন্য কেউ কিনে নেবে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ও ভাই, দাঁড়াও দাঁড়াও,
তোমার ওই ঘোড়াটা আমাকে দাও। এই নাও, একেবারে নগদ 200 টাকা। এই নাও ভাই, তোমার টাট্টু ঘোড়া। এবার আমি চলি। আরে ভাই, এই কেমন ঠাট্টা? তুমি আমাকে এই কাঠের খেলনা ঘোড়া ধরিয়ে দিচ্ছ কেন? আমি কি বাচ্চা ছেলে নাকি যে খেলনা নিয়ে খেলবো? ঠাট্টা কোথায় করলাম? তুমি তো ঘোড়া চাইলে, আমি তোমায় টাট্টু ঘোড়া দিলাম। তুমিও খুশি, আমিও খুশি। আরে ভাই, আমি তো এই খেলনার কথা বলিনি, আমি তো এই জ্যান্ত ঘোড়াটার কথা বলেছিলাম, যার পিঠে তুমি বসে আছো। 200 টাকা দিয়ে কি কেউ কাঠের খেলনা কেনে নাকি? আমার টাকা ফেরত দাও বলছি। তুমি তো আস্ত একটা জোচ্চোর। এই ছোকরা, বেশি বাড়াবাড়ি করবে না বলে দিচ্ছি। এটা মায়ানগর, এখানে একবার সওদা হয়ে গেলে আর ফেরত নেওয়া যায় না। আমি বলেছিলাম ঘোড়া দেব, আমি দিয়েছি। আমি কি একবারও বলেছিলাম যে আমি যেই ঘোড়ায় বসে আছি সেটাই দেব? একদম পথ ছাড়ো, নইলে আমার লোকদের ডাকলে কিন্তু এখানেই পিটিয়ে হাড়গোড় ভেঙে দেবে। সোজা পথ ধরে হাঁটো। আমার এত কষ্টের রোজগারের টাকা তুমি এভাবে ঠকিয়ে নিয়ে গেলে। ভগবান তোমার বিচার করবে। বিকাশ কাঁদতে কাঁদতে দাদুর কাছে ফিরে এসে সব কথা খুলে বলল। দাদু সব শুনে একটু হাসলেন। বিকাশ বাবা, আমি তোমাকে প্রথমেই সতর্ক করেছিলাম যে এই শহরের মানুষ খুব ধড়িবাজ। তুমি এত বোকা কেন বাবা? যাই হোক, তুমি মন খারাপ করো না। আমি ওই জোচ্চোরকে আজ এমন উচিত শিক্ষা দিচ্ছি যে ও জীবনেও আর কাউকে ঠকানোর সাহস পাবে না। দাদু বাজারের এমন একটা জায়গায় গিয়ে বসলেন যেখান দিয়ে ওই ঠক ঘোড়াওয়ালা রোজ যাওয়ার কথা ছিল। দাদু তার বাড়ির একটা সাধারণ সুতির চাদর নিয়ে জোরে জোরে হাঁক পাড়তে লাগলেন। এই যে বাবুরা, সোনার চাদর নিয়ে যান, সোনার চাদর। জলের দরে সোনার চাদর বিকোচ্ছে। এমন সুযোগ জীবনে আর একবারও পাবেন না। তাড়াতাড়ি আসুন। আরে, সোনার চাদর, তাও আবার রাস্তায় বিক্রি হচ্ছে? এই বুড়ো তো মনে হচ্ছে আস্ত একটা পাগল। এত সস্তায় কেউ সোনার চাদর রাস্তায় বসে বিক্রি করে? আমি যদি এটা কিনে নিই তবে তো আমি রাতারাতি মায়ানগরের সবচেয়ে বড় লোক হয়ে যাব। ও দাদু, এই চাদরটা আমাকে দাও তো। কত দাম এটার? 1000 টাকা বাবা, এক দাম, 1 পয়সাও কম হবে না। নিতে হলে নাও, না হলে রাস্তা দেখো। এই নাও তোমার 1000 টাকা। এবার চাদরটা দাও। আজ আমার কপাল খুলে গেল। ও বুড়ো, এটা কি? এর মধ্যে সোনা কোথায়? এটা তো একটা সাধারণ সুতোর চাদর। তুমি আমাকে ঠকালে। আমার 1000 টাকা এক্ষুনি ফেরত দাও, নইলে তোমার খবর আছে। আরে বাবা, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো বলিনি যে আমি খাঁটি স্বর্ণ বা গয়নার সোনা বিক্রি করছি। আমি বলেছিলাম সোনার চাদর। এটা আমার মেয়ে সোনার আদরের ডাকনাম। সোনার গায়ে দেওয়ার চাদর, তাই তো আমি একে সোনার চাদর বলছিলাম। তুমি নিজের লোভে ভুল বুঝেছো তো আমি কি করব? আর তাছাড়া কাল তো তুমি ওই আমওয়ালা ছেলেটাকে জ্ঞান দিচ্ছিলে যে মায়ানগরে একবার সওদা হয়ে গেলে আর ফেরত নেওয়া যায় না। তাহলে এখন নিজে টাকা ফেরত চাইছো কেন? যাও বাবা, এবার আমার মেয়ে সোনার চাদর গায়ে দিয়ে আরাম করে বাড়ি গিয়ে ঘুমাও, গিয়ে যাও। নিজের পাতা ফাঁদে নিজেই ফেঁসে গিয়ে চরম অপমানিত হয়ে মাথা নিচু করে সেখান থেকে পালিয়ে যায়। বাহ দাদু, আপনি তো ওকে জব্বর শিক্ষা দিয়েছেন। আমার 200 টাকার বদলে আপনি ওর 1000 টাকা খসিয়ে দিয়েছেন। আপনার বুদ্ধির সত্যিই তারিফ করতে হয় দাদু। বিকাশ, এই শহরে বাঁচতে হলে তোমাকে এমন চালাক হতেই হবে বাবা। বোকা হয়ে থাকলে পদে পদে মানুষ তোমাকে ঠকাবে। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে গেল। বিকাশের আমের ব্যবসা ফুলে ফেপে উঠল। সে বেশ ভালো টাকা জমিয়ে ফেলল। দাদু, আপনার দয়ায় আমার কাছে এখন বেশ ভালো টাকা জমেছে। আমি এবার আমার গ্রাম রাধাপুরে ফিরে যেতে চাই। সেখানে গিয়ে নতুন করে সব শুরু করব। আমার কাজলের জন্য অনেক ভালো ভালো শাড়ি আর গয়না নিয়ে যাব। খুব ভালো সিদ্ধান্ত বিকাশ। তুমি খুব সহজ সরল ছেলে। এই ঠগেদের শহর সত্যিই তোমার জন্য নয়। তবে বাবা, যাওয়ার আগে আমার 3টে কথা সবসময় মনে রেখো। এই কথাগুলো জীবনে খুব কাজে লাগবে। বলুন দাদু, আমি আপনার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। 1. শুধু বেশি টাকার লোভে কখনো বিদেশ বিভুঁইয়ে পড়ে থেকো না। নিজের ঘরে বসে নুন ভাত খাওয়াও অনেক শান্তির। 2. সব সময় নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে চলবি। কখনো বাড়ির মেয়েদের কথায় অন্ধভাবে প্রভাবিত হয়ে কোনো বড় সিদ্ধান্ত নিবি না, কারণ তারা অনেক সময় দূরদর্শিতার অভাব দেখায়।
আর 3 নম্বর কথা হলো, নিজের স্ত্রীকে কখনো কোনো বন্ধুর ভরসায় একা ফেলে যাবি না। দুনিয়াটা বড় স্বার্থপর বাবা, এখানে বিশ্বাস ভঙ্গ হতে এক মুহূর্ত সময় লাগে না। দাদু, আপনি কি বললেন? আমি তো এই 3টে ভুলই করে বসে আছি। আমি টাকার লোভে গ্রাম ছেড়েছি, স্ত্রীর কথায় প্রভাবিত হয়ে এই শহরে এসেছি, আর নিজের স্ত্রীকে বন্ধুর ভরসায় একা ওই গ্রামে রেখে এসেছি। হায় ঈশ্বর, আমি কি বোকা! এখন আমি কি করব দাদু? আমার যে খুব ভয় করছে। শান্ত হও বাবা, যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি গ্রামে ফিরে যাও, হয়তো সেখানে গিয়ে তোমাকে এমন কিছু দেখতে হতে পারে যা তুমি স্বপ্নেও ভাবোনি। কিন্তু মাথা ঠান্ডা রাখবে, রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। বিকাশ দ্রুত গ্রামে ফিরে এলো। যখন সে নিজের বাড়ির উঠোনে পা রাখল, তখন ঘরের ভেতর থেকে ভেসে আসা কথা শুনে তার পায়ের তলার মাটি সরে গেল। আচ্ছা রতন, বিকাশ তো চিঠি দিয়েছিল যে ও আর 2-1 মাসের মধ্যেই ফিরে আসবে। ও যদি সত্যিই ফিরে আসে, তখন আমরা কি করব? আমরা তো আর এভাবে রোজ দেখা করতে পারবো না। আমাকে আবার ওর সাথে ওই অভাবের সংসার করতে হবে। আরে কাজল, তুমি এত চিন্তা করছো কেন? ওই বোকা হাঁদারামটার লাগাম তো তোমার হাতেই। ও ফিরে এলে তুমি আবার কোনো নতুন বায়না ধরবে, বলবে তোমার গয়না চাই, আরও বড় বাড়ি চাই। এমন কোনো বাহানা করবে যে ও বাধ্য হয়ে আবার গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হবে। আর যদি না যায়, তবে আমরা এমন পরিস্থিতি তৈরি করব যে ও নিজেই এই বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হবে। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। আর কোনো পরিস্থিতি তৈরি করতে হবে না রতন। বিকাশ, বিকাশ, তুমি তো আরো পরে আসার কথা ছিল। আমি কবে আসব না আসব সেই কৈফিয়ত তোদের দিতে হবে না। তোদের সব নোংরা কথা আমি নিজের কানে শুনেছি। রতন, তুই আমার প্রাণের বন্ধু ছিলি। তোর উপর ভরসা করে আমি আমার সংসার ফেলে বিদেশে গিয়েছিলাম, আর তুই এই সুযোগে আমার পিঠে ছুরি মারলি। আরে ভাই, তুই ভুল বুঝছিস। আমি তো তোর কথা রেখেই কাজলের খেয়াল রাখতে আসতাম। তুই তো আমাকেই বলে গিয়েছিলি। চুপ কর বেঈমান, আর একটা মিথ্যে কথা বললে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলব। আমি সব জেনে গেছি। আর কাজল, তোমার শখ মেটানোর জন্য আমি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অমানসিক পরিশ্রম করলাম, বাড়ি ছেড়ে বিদেশে পড়ে থাকলাম, আর তুমি আমার অবর্তমানে আমার বন্ধুর সাথে মিলে এই নোংরা খেলা খেললে। তোমার একটুও লজ্জা করলো না? একদম ঠিক বলেছিস বিকাশ, এই দুটো মানুষ নামের কলঙ্ক। তুই যাবার পর থেকে এদের নির্লজ্জতা দেখে আমরা গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। ভালো করেছিস তুই ফিরে এসেছিস। এদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে এই গ্রাম থেকে বের করে দে। এরা এই গ্রামে থাকার যোগ্য নয়। একদম ঠিক কাকিমা। রতন, তুই যখন কাজলকে এতই পছন্দ করিস, তবে তুই ওকে নিয়ে যা। আজ এই মুহূর্ত থেকে আমি কাজলকে আমার জীবন থেকে চিরতরে মুছে ফেললাম। এই বেঈমান স্ত্রীর আমার কোনো প্রয়োজন নেই। তোরা দুজন এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হয়ে যা। গ্রামে তার আর মন টিকছিল না। সে তার জমি জমা সবকিছু বিক্রি করে চিরতরে রাধাপুর গ্রাম ছেড়ে আবার সেই মায়ানগরে দীনবন্ধু দাদুর কাছে ফিরে গেল। দাদু, আপনি ঠিকই বলেছিলেন। আমার সব শেষ হয়ে গেছে দাদু। আমার আপন বলতে আর কেউ রইল না। আমার নিজের বন্ধু, নিজের স্ত্রী আমাকে ঠকিয়েছে। কাঁদে না বাবা, যে বিষাক্ত জিনিস জীবন থেকে চলে গেছে তার জন্য শোক করতে নেই। তুমি যে সঠিক সময়ে সত্যটা জানতে পেরেছ, এটাই ভগবানের বড় আশীর্বাদ। বাবা বিকাশ, আমি অনেক দিন ধরেই একটা কথা ভাবছিলাম। আমার মেয়ে আলো খুব শান্ত আর সংসারী মেয়ে। আমি চাই আলোর সাথে তোমার বিয়ে হোক। তুমি কি আমার মেয়েকে তোমার জীবনের সাথী হিসেবে মেনে নেবে? দাদু, আপনি আমাকে বড় সম্মান দিচ্ছেন। আমি যে আপনার কাছে চিরঋণী দাদু। আপনার মতো দেবতার মেয়ের হাত ধরতে পারা তো আমার পরম সৌভাগ্য। এরপর খুব আনন্দের সাথে বিকাশের সাথে আলোর বিয়ে হয়ে যায়। যেমন একটি অন্ধকার ঘরে এক চিলটে আলোর প্রয়োজন হয়, তেমনি বিকাশের জীবনে আলোর মতো একজন সৎ আর ভালোবাসায় ভরা সঙ্গীর প্রয়োজন ছিল। বিকাশ আর আলো একে অপরের হাত ধরে মায়ানগরে এক নতুন সুখী জীবন শুরু করল।